করছে ওই সাপটাকে, ও বারবার কিন্তু অ্যাপিল করছে যে আমাকে মেরো না, আমি ছুটতে পারছি না, আমার ডিমটা নষ্ট হয়ে যাবে, আমাকে মেরো না। সাপটার যেখানে বাড়ি ছিল ওর বাসাটা নষ্ট হয়ে গেছে। এবার ও জঙ্গলের দিকে চলে যাচ্ছে ছুটতে ছুটতে, আর মেয়েটাও ওর পেছনে তাড়া করছে। এবারে কি হয়, ছুটতে গিয়ে শরীরটা ভারী তো ডিমটা বেরিয়ে যায় এবং ওর পায়ের তলাতে ডিমটা নষ্ট হয়ে যায়, বাচ্চা মেয়েটার। এবারে দেখছে ওই যে সাপ ও এই বাড়তে এসছে, দেখতে সুন্দর ছিল, সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে সম্পর্ক এবং ওর সঙ্গে ফিজিক্যাল রিলেশন হয়ে তারা প্রেগনেন্টও হয়ে যায় এবং ও খুব ইনফ্লুয়েন্সিয়াল বাবার সন্তান ছিল, টাকা পয়সাও প্রচুর ছিল। ওকে অ্যারেস্ট করানো হচ্ছে না। ওই যে সোলগুলো যাদের সঙ্গে ও মিসবিহেভ করে এসছে, ওরা এই বাড়তে এসে নানা রূপে ওকে কিন্তু অ্যাবিউজ করছে বারবার। আমাদের গেস্ট একজন পিএলআর থেরাপিস্ট এবং তার কাছে যে ক্লায়েন্টরা এসেছেন তাদের রিয়েল লাইফ স্টোরি নিয়েই আজকের এই পডকাস্ট, একটু মিস করবেন না। মানুষের অভিশাপের কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু সাপের অভিশাপের কথা রূপকথার গল্পে বা বিভিন্ন গল্পে হয়তো পড়েছেন, কিন্তু সত্যিই কি সেটা হয়? ধরুন দুটো শিশু জন্মাচ্ছে, একজন না চাইতেই সব কিছু পায় আর একজন কিছু পাচ্ছে না বা জন্মগতভাবে সে তার বাবা মাকে হারিয়েছে। তার সাথে এটা কেন হলো? এই প্রশ্ন যাদের মনে আসে তাদের জন্যই এই পডকাস্ট। নমস্কার, আমি প্রীতি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক। আর আজকের আমাদের বিশেষ অতিথি ঋতু ভৌমিক, যিনি একজন অ্যাঞ্জেল থেরাপিস্ট, একজন লামাফেরা হিলার এবং একজন রেকি গ্র্যান্ড মাস্টার আর পিএলআর থেরাপিস্ট। ম্যাম, কেমন লাগছে অ্যাস্ট্রোবুকে এসে? খুব ভালো লাগছে। একটু দর্শকদের জানিয়ে দিই, উনি কিন্তু একেবারে দিল্লি থেকে এসেছেন আমাদের সাথে শুট করার জন্য। একদম। তো এই জার্নিটা কেমন ছিল? খুব ভালো ছিল। তোমাদের সঙ্গে কয়েকদিন আগেই কথা হলো, অনেক আগেও কথা হয়েছিল একদম। হ্যাঁ, তো ফাইনালি আজকে বসা গেল। তো ম্যাম, আজকে আমাদের মেন টপিক হচ্ছে পিএলআর, পাস্ট লাইফ। তো এখানে আমার কিছু প্রশ্ন রয়েছে। এই যে পিএলআর, এখন তো সবাই মানে দেখতে চায় যে আমার পাস্ট লাইফটা কিরকম। আপনার কাছেও নিশ্চয়ই অনেক ক্লায়েন্ট আসে, তারা কোনো সমস্যা না থাকলেও যারা বলে যে আমি আমার পাস্ট লাইফ দেখতে চাই, তাদেরকে আপনি কিভাবে ডিল করেন? সমস্যা না থাকলেও মানুষ দেখতে চাইলে দেখতেই পারে, মানে সেও দেখতে পারে, এটা কি দেখতে সেফ? পারে, একদম সেফ। আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। তুমি যাবে, দেখবে, বেরিয়ে আসবে, যেন মনে হবে তুমি ঘুম থেকে উঠলে একটা স্বপ্ন টপ্ন দেখলে, পরিষ্কার তোমার মনেও থাকবে, কোনো প্রবলেম মানে নেই। এর জন্য পরে কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না। সমস্যা হলে মানুষ আসবে কেন? সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে আসছে। আচ্ছা, হ্যাঁ, আমরা যখন নিয়ে ঢুকছি কোনো, দেখো বেশিরভাগ 99% মানুষই আসেন সমস্যা নিয়েই আসেন। এক আধজন যারা বলে যে আমি একটু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই, সেটা তো হতেই পারে। সবার মধ্যে হয়তো কোনো কিউরিওসিটি আছে জানার যে আমি কি ছিলাম, আমার কোনো সমস্যা নেই, বাট আমি একবার দেখতে চাই। হ্যাঁ, অবশ্য মানে অসুবিধে কোনোটাতেই নেই। এবার যেটা হয় যে মানুষ যায় কিন্তু নিজের সমস্যাতে, আমি তো সবসময় বলি মানুষ সমস্যায় না পড়লে আমাদের কাছে আসেন, একদম সোজা পরিষ্কার শব্দে। হ্যাঁ, মানুষের নেগেটিভিটি নিয়েই আমাদের কাজ। কারো কিছু ব্লকেজ, এমনকি এমনও ব্লকেজ থাকে যেগুলো মানুষকে এগোতেও খুব মানে পিএলআরে বাধা দেয়, ওগুলো এক্সপ্লোর করতেও খুব বাধা ইয়ে করে। কারণ কার্মিক গুলো কাটানো তো অত সহজ নয়, কারণ ইউনিভার্স একটা টাইম বেঁধে দিয়েছে ওদের জন্য যে তুমি এই বাড়তে তোমাকে এইগুলো তোমার নিয়ে তুমি এসছো, এই বোঝাগুলো তোমাকে সলভ করে এই সমাধানগুলো বা এই প্রবলেমগুলো তোমাকে হ্যান্ডেল করতে করতে তোমাকে জীবনটা কাটাতে হবে। এবার সেটা তুমি যদি মানে কাজ করতে চাও তার ওপর, তো সবার আগে তো তোমার নিজের ওপরে কাজ করতে হবে, ওই জায়গাগুলো বুঝতে হবে। হ্যাঁ, আর যেটা হয় ইউনিভার্স কি করে, আমাদের পাস্ট মেমোরির উপরে একটা পর্দা ফেলা থাকে, তাই না? তো পিএলআরে গিয়ে আমরা কি করি, সেই মেমোরিটার যে পর্দাটা সেটা সরিয়ে দেওয়া হয়। কিন্তু পুরো মেমোরি মানে পর্দা সরালে তো মানুষ পাগলই হয়ে যাবে, কারণ আমাদের লক্ষ লক্ষ জন্ম আছে, অত মনে রাখা তো সম্ভব মনে তো সবই থাকবে কিন্তু এক্সপ্লোর করা ওইভাবে সম্ভব নয়। মনে তোমারই থাকবে, তোমার পাস্টলে তুমি দেখবে। হ্যাঁ, তো মনে মানে করানোটাই আমাদের কাজ। একজন থেরাপিস্ট যেটা করে ওই পর্দাটাকে, ওই জাস্ট ওই জায়গাটার পর্দাটাকে সরিয়ে দেয়। টেকনিক, এমন যে টেকনিক আমরা কাজ করি ওটাই তো আমাদের কাজ। তো ওই পর্দাটাকে জাস্ট একটু সরিয়ে, যে তোমার এই বার্থের এই সমস্যাটার রুট কজটা কোথায় আছে, ওইভাবে আমরা নিয়ে যাই। তো নিয়ে গিয়ে ওখানে ওই প্রবলেমের সলিউশনটা তো পরে আসছি। প্রথমে দেখা হয় তোমার কি ব্লকেজ আছে, কেন, কারণটা কি, নিজেই রিয়ালাইজ করছে যে ওর দ্বারা কি ভুল কাজ হয়ে গেছে। কিছু তো করার নেই, হয়ে গেছে ওটা।
হুম? এরপরে যে পার্টটা আসে হিলিং এর পার্ট। আচ্ছা। কারণ সোল এত রিজিড হয়ে থাকে একেক সময়। জানে ওর ভুল। অপোজিটের সোল হয়তো ক্ষমা চাইছে না, ক্ষমা করছে না। হুম। এদিকে যে আছে ও বলছে, "আচ্ছা ক্ষমা কি চাইতে হবে? হুম। বুঝতে পারছো তোমার দ্বারা কত ভুল হয়ে গেছে।" বলছে, "ক্ষমা কি চাইতে হবে? হবে না ক্ষমা চাইতে? ফিল করো।" তাহলে ফিলটা করলে কি করে? যে তুমি তোমার সঙ্গে জাস্ট এইটা হলে তুমি কি করতে? হ্যাঁ? ক্ষমা তো চাইতেই হবে। দেখো এই পিএলআর এ যাওয়ার মানে এবং ওই যে হিলিং প্রসেস এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা। যেটা খুব ইম্পোর্টেন্ট, সবার জন্যই ইম্পোর্টেন্ট। কেউ যদি পিএলআর এ নাও যেতে পারে বা তার জন্য। হ্যাঁ, তার জন্যেও। আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের এটা যদি একটা মানে পার্ট হয় হুম, যে আমি যখনই দেখো সারাদিনে যতই খুব মানে না হলে একবার গিয়ে ভগবানের সামনে হাত জোড়ো করে দাঁড়াই। হুম, হুম, সকাল বা সন্ধ্যে যখনই হোক। ওই সময় যদি নাও যায়, সুপ্রিম এনার্জিকে তো সবাই মানে যে ধর্মেই যে হোক না কেন। হুম, ভগবান তো আমরা ভগবান নামে ডাকি। আমাদের হিন্দুদের আমরা মূর্তি পুজোতে বিশ্বাস করি তাই আমরা ভগবান মানি। কিন্তু যেকোনো ধর্মে, যেকোনো মানে এর কোনো নেই। পাস্ট লাইফ সবার আছে। যেকোনো ধর্মের মানুষই সেটা মানুক বা না মানুক। হুম? দ্বিতীয় কথা আম যেটা সুপ্রিম পাওয়ার এর কাছে গিয়ে নিজেকে সারেন্ডার করে দাঁড়িয়ে যাও। যে হুম, জ্ঞানে অজ্ঞানে আমি যা অন্যায় করে এসেছি ক্ষমা করো। হুম। এই এক্সারসাইজটা যদি আমরা নিত্য নৈমিত্তিক রোজকার লাইফে ক্ষমা যদি চাইতে পারি। হ্যাঁ, ইনক্লুড করি তো আমাদের অনেক ব্লকেজ এমনিই খুলে যায়। হুম। আর যেটা বলি এবার পাস্ট লাইফ এর যদি ঘটনা বলো এটা আমি শুনতে চাইবো কারণ আমাদের অডিয়েন্স খুব পছন্দ করে যদি আমরা কোনো স্টোরি রিয়েল লাইফ আপনার অনেক হ্যাঁ, ক্লায়েন্ট আসে হ্যাঁ, আমরা সেটা শুনতে চাইবো। হ্যাঁ। বলছি এবার এই রিসেন্ট হলো। এক ভদ্রমহিলা ওনার মা এবং ভাইয়ের সঙ্গে বলছে আমার প্রচন্ড একটা শত্রু সম্পর্ক। মানে মা কখনো ওইভাবে হওয়া আমাদের সাধারণত মা মানে একটা মায়ের মতোই ফিগার একটা চোখ বন্ধ ইমোশনের করলে জায়গা। হ্যাঁ। মা সবসময় জানে আমার সন্তান কি হুম, ভালোবাসে, কিসে আনন্দ পায়, কিসে দুঃখ পায়। হ্যাঁ? কিন্তু ওনার ক্ষেত্রে একদম অপোজিট। তো ওনার সবার ১ম যে কোয়েরি ছিল এটাই যে মা এবং ভাইয়ের সঙ্গে আমার এত সম্পর্কটা কেন এত প্রবলেমেটিক? হুম, তো ওই যখন নিয়ে যাওয়া হলো, তো ওই জিনিসটাই এলো যে উনি বলছে একটা নিজেকে একটা মেয়ে হিসেবে দেখছে। ছোট বাচ্চা হাতে একটা লাঠি। হুম, অ্যা এরম ফ্রক পরে দৌড়চ্ছে এদিক-ওদিক। কেন দৌড়চ্ছে এবার যখন দেখানো একটু দেখো কেন কি হচ্ছে? বলছে একটা সাপ, সাপের পেটের মধ্যে একটা বাচ্চা। ডিম সরি বাচ্চা মানে ডিম আরকি। হুম, সাপটা নড়তে পারছে না, চলতে পারছে না। ও মেয়েটা সাপটাকে তাড়া করছে। হুম, দেখো ও তো একটা সোল। হুম, ও বারবার কিন্তু অ্যাপিল করছে যে, "আমাকে মেরো না। আমি ছুটতে পারছি না। আমার ডিমটা নষ্ট হয়ে যাবে। আমাকে মেরো না।" এরম করছে বারবার। কারণ যখন আমরা সেশনে ঢুকি না, ওখানে কেউ চেঁচিয়ে কথা বলে না। সবাই ইথারিয়ালি কিন্তু সবকিছু হচ্ছে। ও বুঝতে পারছে। ওইভাবেই হয়। কারণ মানে ইউনিভার্সের ভাষা জাস্ট ভাইব্রেশন। ওখানে সবকিছু ইথারিয়ালি হচ্ছে। কেউ মানে যখন আমরা ক্ষমাও চাচ্ছি, তখনও কিন্তু ওইভাবে মনে, মনে বলে ও ফিল করছে। ও যখন কিছু বলছে আমরা ফিল করছি। এই জিনিসটা হয়। মানে ট্রিটমেন্ট ওইভাবেই হয়। ওইভাবে মানে মুখে আমরা বলে কেউ কিছু করছি না। আমাদের বলে না যে ইউনিভার্স হুম। ভাবটা খুব স্বীকার করে যে আমার কি মনের থটটা কি? তুমি নিজেকে লুকোতে পারো। মানে অন্য লোককে তুমি করতে পারো। চুপ মিথ্যে কথা বলে দিলে বা কিছু। কিন্তু একটা জায়গায় কাউন্ট হয়েই যায়। এইভাবেই এবার ও যখন মানে তাড়া করছে ওই সাপটাকে, সাপটার যেখানে বাড়ি ছিল ওই জায়গাটাতে ওই মেয়ে মানে ওই ওদের যে বাড়িটা, একটা নিজেদের বাড়ি ওইখানটাতে ভাঙাভাঙি হয়ে গেছে ওই জায়গাটা। ওর বাসাটা নষ্ট হয়ে গেছে। তো ও ঢুকতেই যাচ্ছিল নিজের বাসাতে কারণ ওর ডিমটা আগলে রাখার জন্য। আগলে রাখার জন্য ডিমটা একটা মনে হয় ওটা বেরোনোর একটা টাইম থাকে তো ম্যাচিউর হয়ে গেলে। আচ্ছা। ডিমটা ওর রাখার একটা সময় হয়ে গেছিল। ওইজন্যই বাসাতে গেছিল ও। হুম, গিয়ে দেখছে বাসাটা নষ্ট হয়ে গেছে। এবার ও জঙ্গলের দিকে চলে যাচ্ছে হুম, ছুটতে, ছুটতে আর মেয়েটাও ওর পেছনে তাড়া করছে। এবারে কি হয় ছুটতে গিয়ে হুম, শরীরটা ভারী তো ডিমটা বেরিয়ে যায় হুম। এবং ওর পায়ের তলাতে ডিমটা নষ্ট হয়ে যায় বাচ্চা চাপা মেয়েটার? মেয়েটার। হুম, এবারে দেখছে ওই যে সাপ হুম। ও এই বাড়তে এসছে মা হয়ে। আচ্ছা। আর ওই যে ডিমটা যেটা নষ্ট হয়ে গেছিল ওটা ওর ভাই। ও! মানে এইগুলোই কি এই লাইফে এসে কার্মিক বন্ড ক্রিয়েট করে? কার্মিক ব্লকেজ এবং এই যে নেগেটিভ রিলেশন হুম। এইসব কারণেই তো হয়। সবসময় যে সাপ হবে এমন কিন্তু কোনো না, কথা নেই। একেকটা তো অন্য জোনই কোনো থাকে। ঘটনা জন্ম হ্যাঁ, তো হ্যাঁ, অন্য হ্যাঁ। কোনো ঘটনা থাকবে।
এরপর ওনারও কিন্তু একটা মিসক্যারেজ হয়ে গেছে মানে এই ওনার বাড়তে। মায়ের হ্যাঁ, এই বাড়তে যিনি আমার সেশনটা নিতে এসছেন, আমার নিতে ক্লায়েন্ট, এসেছে। ওনারও এই বাড়তে একটা মিসক্যারেজ হয়ে গেছে। ওই যে সাপের ডিমটা কিন্তু নষ্ট হ্যাঁ। হওয়ার কারণ তো উনি ছিলেন। হ্যাঁ, চায়ে ওটা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ওর হয়নি। ছিল না, ছেলে মানুষ বয়স, কিন্তু বলে না না জেনে আগুনে হাত দিলেও হাতটা তো পড়ে। হুম, হুম, ওইভাবেই তো ওনার তো কার্মা ক্রিয়েট হয়েই গেছিল। হুম, ওনার কিন্তু এই বাড়তে মিসক্যারেজ হয়েছে, তারপর হুম। কোনো সন্তান হয়নি। হুম। উনি অ্যাডপ্ট নিয়েছেন সন্তান। এবার যেটা ওনার ওই সাপের সঙ্গে এবার বলছি, এবার মা হয়ে তো এসছে। হুম। উনি দেখছেন যে ওই ভাই এবং মা, ওই সাপ আর সাপের বাচ্চা। হুম। এই বার্থটা পুরোটা মানে শুরুর থেকে ছোটবেলা থেকে মৃত্যুর আগে পর্যন্ত পুরোটাই একটা নেগেটিভ রিলেশন ছিল। উনি ওনার মতো পজিটিভ রিঅ্যাকশন দিয়েছেন। উনি এটা ওনার একটা পজিটিভ কার্মা হয়ে গেছে। উনি হুম। খারাপ লাগতো, কষ্ট পেতেন। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলি অভিশাপ। অভিশাপ কি লাগে? হুম। অভিশাপ কি লাগে? লাগে। লাগে। হ্যাঁ, কারণ উনি যখন কষ্ট পেতেন, মা এত টর্চার করছে, মানে খাওয়ার ভাই নিজে খেয়ে নিয়েছে। হুম, খেয়ে মানে যে এক্সেস খাবারটা আছে বাড়ির মেম্বাররা আর কেউ খায়নি। হুম, টেনে ফেলে দিল। হুম। কেউ যাতে খেতে না পারে। বিশেষত ওই দিদি তো যাতে নাই পারে খেতে। আচ্ছা। এবার আবার নতুন করে খাওয়ার বানানো হচ্ছে এবং মা বলছে যে, "তুই ভাই কিন্তু খেয়ে দেয়ে বাড়িতে শুয়ে আছে আরাম করে।" বলছে, "ওর পায়ে ধরে তুই ডেকে নিয়ে আয়। হুম। ও যদি আবার খায় তাহলে আমরা খাবো, নাহলে কিন্তু খাবো না।" সবসময় ভাই, ভাই। ভাই, ভাই। এবার ও গিয়ে বড় দিদি হয়ে পায়ে ধরছে। হুম, এই বাড়তে কিন্তু ওটা। এই হুম। বাড়তে টর্চারিংটা হুম, বলছি হুম, আমি। পায়ে ধরছে এবং দিয়ে মনে বলছে, "সেদিন আমি আর কিছু খেলাম না। হুম, এত কাঁদলাম, এত কাঁদলাম। দিয়ে খেলাম না কিছু।" বলছে, "ভাইয়ের যখন পায়ে ধরছি তখন বলছি, 'তোর এই পাটা থাকবে তো ঠিকঠাক?' হুম, এত মনে কষ্ট হয়েছে যে সারাটা হুম, জীবন এত করে গেলাম। আমি তো কোনো খারাপ কিছু করিনি। কিন্তু আমার হুম, সঙ্গে ওরা করছে।" হুম, হ্যাঁ? তো শোনা মাত্রই কেসটা আমি বললাম, "আপনার ৫ টে ব্লকেজ আছে। কিছু করার নেই। বেরোবে কিছু ঘটনা। ভালো হুম, রকম কিছু ব্লকেজ আছে।" এরপরে মায়েরও ওই জিনিস, হুম, মা যখন ওইভাবে খারাপ ব্যবহার করত, ওইভাবে একদিন ওনার মুখ থেকে বেরিয়েছিল, "তুমি যে এত খারাপ কথা আমাকে বলো, এত খারাপ কথা বলো, তোমার এই মুখটা থাকবে?" হুম, তো মায়ের কিন্তু মানে মৃত্যুর ২ মাস আগে উনার কথা বন্ধ হয়ে গেছিল। হুম। সেরিব্রাল হয়ে কথা বন্ধ হয়ে ভাইয়ের কি গিয়েছিল। পায়ের কোনো সমস্যা ভাইয়ের হয়? পায়ের সমস্যা হয়েছিল। লাস্ট হুম, ৪-৫ বছর ভাই কিন্তু বিছানা থেকে উঠতে পারত না। পায়ের নার্ভগুলো সব শুকিয়ে গেছিল। হুম, উনার একটা গিল্ট ছিল তার জন্যে। হুম, যে আমি হয়তো এইভাবে অভিশাপ দিয়ে ফেলেছিলাম। তার জন্য এটা হয়নি তো। তাহলে আমার তো নতুন কার্মা ক্রিয়েট হয়ে যাবে। হুম, তো তারপরে যখন অ্যাজ এ সোল সামনাসামনি দাঁড় করানো হলো, সবার সঙ্গে সবার মোটামুটি মিটমাট করে বলে, "চলো যে যার মতো ক্ষমা করো, ক্ষমা চাও।" তখন দেখছি ভাই ভাইয়ের সোল কিন্তু কাঁদছে। হুম, সরি, ভাই ভাইয়ের মা মানে মা আর ভাইয়ের সোল কাঁদছে তখন। হুম। মানে ওরাও রিয়ালাইজ করছে যে এতটা শত্রুতা করাটা বোধহয় আমাদের ঠিক হয়নি। আচ্ছা, এই যে ক্ষমা চাওয়া, এই প্যাটার্নটা কি তাহলে এখানেই শেষ হলো নাকি নেক্সট বারতে এটা চলতেই আর থাকবে? চলবে না। আর এই চলবে না। চ্যাপ্টারটা এখানেই ক্লোজ। হুম। কারণ ওই যে ওরা বেরিয়ে গেল, ওরা কিন্তু আর ফিরবে না। ওরা আর ফিরবে না। আর ফিরবে না। কিন্তু এখানে যদি এইটাও না হতো, এই ব্লকেজেসটা থেকে যেত তাহলে এটা জন্মান্তর ধরে এটা ক্যারি হতো। ক্যারি হতে পারত। হতে পারত। আচ্ছা। এবার আসতো ওরা ভালো ফেরত দেওয়ার জন্যে। ওদের ওখানে হতো যে লার্নিং, যে তোমরা এত টর্চার করে এসছো একটা হুম। মানুষের সঙ্গে। এবার ওরা আসতো ভালো কিছু ফেরত দেওয়ার জন্যে। আচ্ছা, একটা বাচ্চা জন্ম থেকেই আ না চাইতেই সবকিছু পায়। হুম। আবার অন্যদিকে আরেকটা বাচ্চা সে কিছুই পায়নি। ইভেন জন্মের পর সে বাবা-মাকেই পায়নি। বাবা-মাকেই পায়নি। তো এই সবটাই কি এর পিছনে হচ্ছে সবটাই পাস্ট কার্মিক। লাইফ? হ্যাঁ, সবটাই কার্মিক। যেটাকে আমরা কার্মিক ব্লকেজ বলো, ওটা কিন্তু অ্যাকচুয়াল পাস্ট লাইফ রিলেটেডই হুম, ইস্যু থাকে। হুম, কার্মিক ব্লকেজটা যেকোনো অসুখের জন্যে আমি বলব হুম। পাস্ট লাইফ। পাস্ট লাইফ। এনি টাইপ অফ ডিজিজ। হুম। তো সেখানে যদি সোলের দিক এবারে হ্যাঁ, থেকে এটা বলতে পারো এখানে কিছু, কিছু জিনিস থাকে এই বার্তের কিছু কার্মা। এই ধরো তুমি বাচ্চারা তোমার ফুড হ্যাবিট খারাপ, হুম, তোমার লাইফস্টাইল খারাপ। হুম, তুমি এই জন্মে সেটাকে ক্রিয়েট করছো, নতুন কিছু অ্যাট্রাক্ট করছো। সেটা আলাদা জিনিস। হুম, হ্যাঁ? অথচ একেক সময় হয় না যে মানুষটা সারা জীবন এত ভালো সুন্দর একটা হেলথি লাইফ কাটিয়ে গেল। তা সত্ত্বেও তার জীবনে নানা রকমের অসুখ, হুম, যার কোনো ইয়ে নেই। হুম, হুম, হুম। হুম? এটা তো হয়ই। মানে এটা তখন পেছনের কোথাও না কোথাও কানেকশন পাওয়া যায়। এবং এইটার ইনস্ট্যান্ট রেজাল্ট আমি পেয়েছি। আচ্ছা। ইনস্ট্যান্ট সেশনের পরই মানে ১-১.৫ মাসের মধ্যে আমার কাছে মানে ফিডব্যাক এসে গেছে
যে তারা কিন্তু ওই জায়গাগুলো রিকভারি করে নিয়েছে। এক এক সময় তো সেশন থেকে বেরিয়েই বলছে আমার ওই জিনিসটা একদমই চলে গেছে। সেশনের পরই ইনস্ট্যান্ট বেরিয়ে বলছে অদ্ভুত ব্যাপার, ম্যাজিকের মতো ওই ওই প্রবলেমটা আর নেই আমার শরীরে। এটা কি করে হয় তাহলে? তাহলে রিসেন্ট মানে যেটা আমি বললাম, যদি অসুখ সংক্রান্ত বলে থাকো, তাহলে বলব যে এক ভদ্রমহিলা মানে ওনার উনি আগে আমার কাছে সেশন নিয়েছিলেন, কোনো রিলেশনশিপ ওনার একটা প্রবলেম ছিল। ওটা ৪টা বার্থ গিয়ে ওটাকে এক্সপ্লোর করে বের করা হলো। ৪টি জন্ম। হুম, স্রেফ এই ক্ষমা না করার মানে ফল। হ্যাঁ? হুম, আর যেটা অসুখের জন্য যেটা ওটা ঐরকমভাবে উনি দেখছেন যে একটা গ্রাম্যবধূ হুম, বিহারের কোনো ইয়ে হবে। ওখানে নরমাল শাড়ি পরা ওনার হাসব্যান্ড সঙ্গে আছে। তো একটা কিছু কামড়াতে গেছিল ওনার হাসব্যান্ডকে। আর ওনার হাসব্যান্ডকে সেভ করতে গিয়ে ওনার পায়ে কিছু একটা পড়ে গেছিল। হুম, ওনার হ্যাঁ, ১ম এ বলে রাখি ওনার এই বার্থের সমস্যা কি? ওনার এই বার্থের সমস্যা হচ্ছে উনি মানে হঠাৎ করেই আ স্পন্ডিলাইটিসের প্রবলেম। আরো কোথাও, কোথাও কিছু, কিছু যন্ত্রণা, যেটা খুব সিভিয়ার একটা অ্যাটাক হচ্ছে। নিতে পারছেন না উনি। আর যেটা ওনার পায়ের পাতার আঙুলগুলো একদম ফোল্ড হচ্ছে না। এত পেন, নিতে পারছেন না উনি। তো ওনার কোথাও একটা বিশ্বাস ছিলই যে কোথাও না কোথাও ইস্যু হয়তো পাস্ট লাইফেই হবে। তো আমাকে বলছে, "ম্যাম একবার দেখি তো কি আছে?" আমি, "হ্যাঁ, দেখুন, অসুবিধে নেই।" উনি কোনো মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু নেননি। হুম, কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেননি। তো আমার সঙ্গে কনট্যাক্ট করে খুব তাড়াতাড়ি ডেট হয়ে গেছিল ওনার। তো উনি ঢুকলেন। দিয়ে ওইভাবে দেখছেন যে গ্রাম্য একটা বিহারের কোনো গ্রাম হবে। আর ওইভাবে পায়ে কিছু পায়ে পড়েছে একটা ভারী কিছু। হুম? উনার কিন্তু বেশি ব্যথা ছিল এই ঘাড়ের এইসব জায়গাগুলো। হুম, পায়েরটা সেকেন্ডারি ম্যাটার ছিল। কিন্তু হুম, প্রবলেমটা শুরু হলো পা থেকে। উনি দেখলেনই ওনার পায়ে একটা ভারী কিছু পাথর পড়ছে। হুম, এবং ও যথারীতি ওটা আমি বললাম, "দেখুন ওটা হিল হয়েছিল?" বলছে, "না।" তো ওটা আস্তে, আস্তে কি হয়? সেপ্টিসিমিয়া হয় না? হুম, ওই তখন তো ওইভাবে ট্রিটমেন্ট মানে এখন অত সায়েন্স তখন তো অত ইয়ে করেনি, ডেভেলপ করেনি। হুম, যেমন হয় গ্রামের দিকে টোনা, টোটকা, আ তেল-ফেল ওইসব মানে দেশি যেসব ট্রিটমেন্টগুলো হয় ওইভাবে ওনার বা গ্রামের বউরা মিলে করে। এবং ৪ মাস উনি ওই অবস্থাতে ওনার মানে যন্ত্রণাটা বাড়ে। পাটা পুরো একদম ফুলে ইনফেকশন হয়ে সাংঘাতিক অবস্থা হয়ে গেছিল। প্লাস ওই ইনফেকশনটা পুরো শরীরে উনার ছড়িয়ে গেছিল। উনি যখন উনার ডেথ টাইমটা দেখছেন, পুরো শরীরে নীল প্যাচ হয়ে ব্লাড জমে আছে। এবং ওই মানে ওইখানে কোনো হিলিং হলো না ওই বাড়তে। হুম, ওই এনার্জিটা উনার ক্যারি হয়ে এসছে এখন এই টাইমে। তো ওটা যখন রিলিজ করা হলো, রিলিজটা অনেকটা সময় গেছিল আমার সেশনটা দিতে। ওই রিলিজ প্রসেসটা অনেকটা সময় ধরে দেয়া হয়েছিল। হিলিংটা ইনস্ট্যান্ট একটা হিলিংও হলো। হ্যাঁ? আমাদের ডিভাইন লাইট হিলিংটাও তো হয়। শুধু যে ওই মানে অনেক রকম প্রসেস থাকে পিএলআর এর, শুধু দেখা নয়। হুম, হিলিং এর প্রসেসটা দেখো, হিলিং এর প্রসেসটা কিন্তু আমার মনে হয় সবার এইটা একেকজন থেরাপিস্টের নিজস্ব ইয়ে। হুম, যাকে ইউনিভার্স যেভাবে শেখাতে চায়। হুম, কারণ এটা কিন্তু সবটা আমরা শিখি না। মানে যখন আমরা ট্রেনিং নেই। আমাদের বেসিক জিনিসটা আমাদের শেখানো হয়। তারপর আস্তে, আস্তে ইউনিভার্স আমাদের শেখায়। সিচুয়েশন একেকটা যত আমরা কেসগুলো সলভ করি, আমাদের পার্সোনাল কিছু প্রবলেমের দ্বারাও আমরা শিখি। আমার কাছে টুলস আছে, আমার গাইডেন্স নেই। এটা কিভাবে হবে? বলো। ইউনিভার্সের কাছে সবকিছুর জবাব আছে। শুধু আমাদের জানতে হবে। আমরা যেটা জানতে চাইবো জাস্ট ওটারই উত্তর পাবো। এক্সট্রা কিছু বলবে না ইউনিভার্স। কিন্তু আমাদের জানতে হবে। যার যত খোঁজ বেশি, সে তত ভালো জানবে। আরো এরকম স্টোরি জানবো অনেক যেটা স্টোরি আছে। আরো জানবো। অনেক স্টোরি আছে। এবার ওনার কিন্তু ওটা মানে এরপর ওই সেশন থেকে বেরিয়ে ওনার ওই হুম, প্রবলেমগুলো টোটালি কিওর ছিল। আচ্ছা। টোটালি কিওর এই ছিল। বিষয়ে আমার একটা প্রশ্ন। আমি আমার পাস্ট লাইফ দেখলাম, হুম, আমার প্রবলেম সলভ হলো। হুম। তো তারপরে কি আবার সেগুলো ফিরে আসে নাকি ওটা পুরো ওখানেই স্টপ হয়ে যায়? দেখো, ওই প্রবলেমটা আমি আর শুনিনি সেভাবে কারোর ফেরত আসতে। হুম, অন্য কোনো টপিক আসতেই পারে। কারণ হুম, আমরা হুম। তো আর একটা কর্মা নিয়ে আসি না। অনেকগুলো কর্মা অনেক নিয়ে কিছু আসি। আমাদের একটা মানে প্রারব্ধ একটা তৈরি করে একটা প্রারব্ধ। হ্যাঁ, যেটা আমাদের এই পুরো বাড়তে হুম, কখনো ফিজিক্যাল লেভেলে আসবে, কখনো মেন্টাল লেভেলে আসবে, কখনো রিলেশনশিপ লেভেলে আসতে পারে, হুম, কখনো ফাইন্যান্স লেভেল। এমন তো কারোর হয় না পুরো মানে জীবনের গ্রাফটা একদম সমানভাবে চলছে। হুম, আপ ডাউন, আপ ডাউন হতে থাকে না? হুম, তো গ্রাফটা ওইভাবে ওইজন্যই। কারণ আমাদের কোন স্প্যানে গিয়ে কোন কর্মা অ্যাক্টিভ হয়ে যাবে, ওই সময় আমাকে ওই পেইনটা নিতে হবে। হুম, আমরা যেটা করি এই স্পিরিচুয়াল হিলিং এর যে পাথ, এটা কি করে? ওই ডেনসিটিটাকে কম করে দেয়। উনি কিন্তু এই দেখো, যদি এই ভদ্রমহিলার কথাই আমি বলি, পেনটা তো উনি নিয়েছেন। হুম,
কিন্তু কি হলো, উনি মানে এই থেরাপির দ্বারা হিল হতে গিয়ে কার্মাটা ডিজলভ হয়ে গেল। হুম। যে এনার্জিটা ওনার অ্যাকুমুলেট হয়েছিল ওটা রিলিজ হয়ে গেল। উনি ভালো, ওনার ডেনসিটিটা কমে গেল। এনার্জিক্যালি যখন উনি হিল হলেন, এরপর আমরা একটা ইয়ে করি, ওটা আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল। তুমি জানি না শুনেছো? অ্যাস্ট্রো ট্রাভেল। হ্যাঁ, হ্যাঁ। তো অ্যাস্ট্রাল ট্রাভেলের ক্ষেত্রে আমরা এনার্জিক্যালি আমরা কিন্তু যেকোনো জায়গায় যেতে পারি। হুম। আমি বসে আছি, আমি মানসিকভাবে আমি যেকোনো জায়গাতে গিয়ে আমার এনার্জি কিন্তু সেখানে ট্রাভেল করতে পারে। হুম। ঠিক আছে? ওনাকে যখন আমি অ্যাস্ট্রাল ট্রাভেলে নিয়ে গেলাম, তো ও খুব ভালো এক্সপ্লোর করতে পারছিল। তাই এই আমি বললাম না, আমার একটা এক্সপেরিমেন্ট করার একটা হুম, হুম। ইয়ে থাকেই। আমি বললাম চলো একটু দেখা যাক। আমি বললাম এতে যাচ্ছি চলো। কেদারনাথ। হুম। কেদারনাথের মন্দির বলছে আমি মানে ছবিতেও দেখিনি। উনি দেখেননি, মানে যে আমার ক্লায়েন্ট। হুম। কেদারনাথের মন্দির উনি ছবিতেও দেখেননি। উনি কিন্তু দেখছেন কালো পাথর। হুম। হ্যাঁ? মানে যেমন যে মন্দিরের ওপরে যে কলসগুলো আছে সবটাই বলে যাচ্ছেন, এবং ভেতরে যখন আমি চলো ভেতরে যাই আমরা, হুম। গিয়ে মহাদেবের ব্লেসিংস নেই। দেখো এনার্জিকে আমি যে নামে ডাকবো, মহাদেব বলি মহাদেব, হুম। যদি বলি মা কালী, মা কালী, যদি বলি অন্য হনুমানজি, হনুমানজি, সবটাই যে নামে তুমি ডাকবে উনি সেই নামেই আসবেন। এনার্জি। হায়ার ডাইমেনশন থেকে তুমি যখন মানে কল করবে, মহাদেবের এনার্জিতে উনি কানেক্টেড মহাদেবের সঙ্গে। তাই বললাম চলো মহাদেবের স্থানেই আমরা যাই, একটু ঘুরে আসি। তো ওখানে গিয়ে ওই লাইটে যখন উনি গেলেন, বলছে যেটুকু মানে একটু ১-২% যেটা ছিল, ওই লাইটে যাওয়ার পর কমপ্লিটলি হিলড। তো ওনার অ্যাস্ট্রাল ট্রাভেলটাও হলো, প্লাস হিলিং এর এটাও আরো এনহ্যান্সড হলো। তো কানেক্টেড হতে হবে আমাদের। কানেক্টেড যে যত ভালো হতে পারবে, তার তত মানে সব দিক দিয়েই ভালো এক্সপ্লোরও হবে, প্লাস হিলিং এর এটা তো হবেই। দেখো হিলিং এর এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস একটা চলতে থাকে। আমাদের রাতে যখন আমরা ঘুমোই, তখন হুম। কিন্তু আমাদের ন্যাচারাল ওয়েতেই হিলিং হয়। একটা সময় তো বলো আমাদের কাছে তো কোনো মেডিসিন ছিল না। এখন মানে দোকানে গেলেই মানুষ নোংরাভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। মেডিসিন ডিপেন্ডেন্সিটা বেড়ে গেছে। খুব খারাপ এটা অভ্যেস। ন্যাচারাল ওয়েতে যদি ওটা একটু ওয়েট করার মতো কারোর মানসিকতাই নেই। একটা সাধারণ জ্বর হলেও একটা জ্বরের ওষুধ খেতেই হবে, এরম একটা ব্যাপার। হুম? ন্যাচারাল ওয়েতে হিলিং না হতে একটা মেডিসিন ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। সেটা হচ্ছে এমন একজন মানুষ ধরে নিই সে খুব বয়স্ক বা তার কোনো শারীরিক সমস্যা রয়েছে সে পিএলআর করাতে পারবে না। হুম। এবার সেখানে কি কোনো মিডিয়াম কাজ করা যায়? মানে কোনো মিডিয়াম কি তার পাস্ট লাইফ দেখতে পারবে? তাকে অবশ্যই হেল্প পারে। করতে পারবে? নিশ্চয়ই পারে। একটু জানবো। মিডিয়াম, সেরমই মানুষ মিডিয়াম হয় যারা খুব ভালো এক্সপ্লোর করে। আচ্ছা। তাদেরকেই আমরা মানে মানে কাজে বাই লাগাই। সোল যারা খুব আপার লেভেল আপার লেভেল বা তাদের ম্যাচুরিটি স্বাভাবিকভাবেই বেশি হবে। বেশি হবে। হ্যাঁ। এবং এক্সপ্লোরিং পাওয়ার তাদের এতটাই হয়, যেটা আমি বললাম ৩-৩.৫ ঘন্টার সেশন। হুম, হুম। অনেকজন যাচ্ছে ঠিকই, কিন্তু খুব স্লো মুভমেন্ট হচ্ছে। ধীরে একটা উত্তর মানে আনসার আসতে আমার কমসে কম ৩-৪ মিনিট, ৫ মিনিট, ৭ হুম, মিনিট হুম। আমাকে ওয়েট করতে হচ্ছে আনসারটা পেতে। এবারে যখন তুমি কোয়েশ্চেন করা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে আনসার আসছে, অটোমেটিক্যালি টাইমটা তো ওখানে সেভ হয়ে যায় আমাদের। হুম। এবং ওইভাবে মিডিয়াম কিন্তু অ্যাজ এ সোল, যেকোনো সোলের পাস্ট লাইফে গিয়ে খুঁজে বের করে আনতে পারে। তার হুম। কোথায় প্রবলেম, কোন বাড়তি প্রবলেম, হুম। একদম উঠে আসবে। ইউনিভার্সের সঙ্গে যখন আমাদের মানে Conversation কনভারসেশন যখন চলে, একদম লেখা উঠে আসে। আচ্ছা। বা আমরাও যখন মেডিটেশনে বসে যখন কোনো কিছুর উত্তর চাই, একদম লেখা উঠে আসে। হুম। সবসময় তো মিডিয়ামকে মানে ডিস্টার্ব করা উচিত নয়, প্রত্যেকের পার্সোনাল লাইফ থাকে। হুম। তো আমারও অনেক সময় অনেক কিছু কোয়েরিতে আটকে যাই। হয়তো মনে হচ্ছে এটার একটা উত্তরটা পেলে আমার ভালো হতো বা কিছু। মেডিটেশনের দ্বারা অনেক কিছু এক্সপ্লোর করা যায়। আচ্ছা। হ্যাঁ, আর আরো মিডিয়ামরা ওইভাবে খুব সুন্দরভাবে কাজ করতে পারে। হুম, হুম। খুব সুন্দর। এমনকি হিলিংটাও এনার্জিক্যালি আমরা দুটো সোলকে সামনাসামনি দাঁড় করাচ্ছি। হুম। দাঁড় করিয়ে ওখানে আমরা দেখি কোথায় কোনো নেগেটিভ কানেকশন আছে কিনা, হুম, হুম, হুম। নেগেটিভ কর্ডস কোথাও জুড়ে আছে কিনা। প্লাস দুজনকে ভাই ক্ষমা করো। হুম, দুজনের কাছে ক্ষমা চাও। এবং যেখানে হুম, অপরাধটা বা ভুলটা যত গভীর, হুম, সেখানে ক্ষমা চাওয়ার প্রসেসটাও তত লেন্দি। হুম, একবার নয় যে তুমি ওইখানে ইনস্ট্যান্ট ক্ষমা চেয়ে নিলে, ঠিক আছে, ক্ষমা করে হুম, দিল সোল, কোনো অসুবিধে নেই। কিন্তু তা সত্ত্বেও আমরা বলি এটা কন্টিনিউ করো।
আচ্ছা। কন্টিনিউ। আবার শোল এক সময় ক্ষমা করতে চায় না, হুম, দাঁড়িয়ে থাকবে, চুপ করে দাঁড়িয়ে থাকবে, ক্ষমা করবে না, মানে কত রাগ ভেতরে, হুম, হুম, ক্ষমা করতে চায় না। হুম, সেই সময় পর্যন্ত তাকে সময় দিতে হয় যে যতক্ষণ না উনি ক্ষমা করছেন তোমাকে, ততক্ষণ তুমি ক্ষমা চাও। কারণ হুম, তোমার অপরাধের মাত্রাটা ওর কাছে অনেক গভীর ছিল। হুম, ওকে অনেক দুঃখ দিয়েছে। তোমাকে ক্ষমা চাইতে হবে ততক্ষণ। হুম। আমার একটা প্রশ্ন আছে। এই যে রিলেশনশিপ, এখন যে মানুষের এত মাল্টিপল পার্টনার বা এত ধরনের ট্রমা, এই যে পাস্ট লাইফের রিলেশনশিপ নিয়ে কোনো গল্প আছে যেটা আপনার ক্লায়েন্টের মাধ্যমে আপনার কাছে এসেছে? হ্যাঁ, একটু রিলেশন শুনবো। ওটা তো একটা বড় একটা চ্যাপ্টার। রিলেশনশিপ নিয়ে, মানে রিলেশনশিপ মানে শুধু যে হাসব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা তো নয়। না, শ্বশুর-শাশুড়ির সঙ্গে রিলেশন, একদমই। হাসব্যান্ডের সঙ্গে রিলেশন, ভাই-বোনের সঙ্গে রিলেশন। একটা এমনি এক্ষুনি যেটা বললাম ওটাও একরকমের রিলেশন। হুম, মা-ভাইয়ের সঙ্গে রিলেশন। হুম, হ্যাঁ? এটা তো বললামই এক্ষুনি জাস্ট। হুম, এটা আরেকটা, মানে মেয়েটার কোনো হয় না, সম্পর্ক টেকে না। হুম, মা-বাবার সঙ্গেও সম্পর্কের একটা ইমব্যালেন্স আছে। হুম, তার সঙ্গে কোনোভাবেই কোনো সম্পর্ক তৈরিও হচ্ছে না, এবং হলেও সেটা টেকে না খুব একটা বেশিদিন। এবং কোথাও যদি চাকরির জন্য করে, তো কিছুদিনের মধ্যে ওর সঙ্গে মানে কোনো না কোনোভাবে অ্যাবিউজ হওয়ার একটা হয়, হুম, সিচুয়েশন ক্রিয়েট হয়। তো ১ম এ যখন আমার কাছে এলো, ও কিন্তু অনেক কিছু হাইড করে যাচ্ছে। মানে ওর কথা কিন্তু পরে আর ও যখন মানে প্রবলেম হচ্ছে, ও আর থাকতে পারছে না। আমি তখন বলছি, আমি দেখো একজন থেরাপিস্টের কাছে, ডাক্তার, উকিল আর থেরাপিস্ট, হুম, লুকিয়েছ তো তোমার কেস সলভ হবে না। হুম, তোমাকে মন খুলে বলতে হবে। না হলে তুমি ওই রুট কজ এ পৌঁছতেই পারবে না। হ্যাঁ? তো হলো না ১ম টা। তাহলে 2nd বার আবার যখন অ্যাটেম্প্ট নেয়া হলো, তো মানে ওর কাজিন ভাইরা হুম। ৪-৫ বছর ওর সঙ্গে ফিজিক্যালি অ্যাবিউজ করে ওকে। নিজের ভাইরাই? নিজের কাজিন, মানে খুড়তুতো জেঠতুতো হ্যাঁ, ভাইরা মিলে। বাপরে! হ্যাঁ, সেটা খুবই পেইনফুল, হয়তো ১ম এ বলতে লজ্জা পেয়েছিল। সেটাও হুম, হতে পারে। হুম? তো কিন্তু না বললে তো তোমার এই ট্রমাটা বেরোবে না। বেরোবে না। ট্রমাটা তো তোমাকে রিলিজ করতে হবে। হুম, এবার কার্মারও অনেক জট আছে। হুম? একদমই। ওই ব্যাপারটা যেটা অ ভাইদের সঙ্গে যেটা হলো, ওটার সঙ্গে একটা বেরোলো কোনো বাড়তে, ও জেলেনি হয় না? মাছ যারা ধরে জেলে, হ্যাঁ, হ্যাঁ। জেলের স্ত্রী, হুম, হ্যাঁ? ওই সময় একটা এখন তো সায়েন্স অ্যাডভান্স হওয়ার জন্য ওই প্রসেস গুলো আমার মনে হয় আর হয় না। হুম, কিন্তু ওই সময় হতো যে মানে মা মাছগুলোকে হুম, আলাদা করে সেভ করে রাখা হতো। হুম, হুম, যাতে পরে ওখান থেকে আবার মিন হবে। হুম, ওটা হুম, আবার হুম। মানে পরের বংশবৃদ্ধি করবে। বংশবৃদ্ধি হবে। ও ১ম এ যেটা দেখছি এরকম একটা বড় পেছনে টাইপের, বাস্কেট টাইপের, হ্যাঁ? বাস্কেট, সামনে একটা বাচ্চা হুম, এরমভাবে গলায় এরমভাবে করা। তো ঢুকছে। আর বলছে, "পেছনে কি আছে বোঝা যাচ্ছে না।" আমি বললাম, "দেখো তুমি কোনো চা বাগানের কিছু?" হয় না যে ওই বাস্কেটগুলো সাধারণত হয় চা বাগান হুম, বা হুম, ওই ধরনের কিছু। বলছে, "না, ওর মধ্যে মাছ।" হুম, আমি বলছি, "আচ্ছা, তো মাছগুলো দেখো, মাছগুলো কি ব্যাপার?" বলছে, "কিছু একটা সম্পর্ক আছে। এই ফিজিক্যাল অ্যাবিউজ হওয়ার সঙ্গে এই মাছের কোথাও না কোথাও একটা কিছু কানেকশন আছে।" হুম, এবারে আমরা এগোচ্ছি। কমান্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে দেখছে এরম ওর হাসব্যান্ড হুম, বলছে, "এ মাছ আমি খাবো না।" ও রান্না করেছে। হুম, "এই মাছ আমি খাবো না। তুমি এটা অন্যায় করেছো। সব বংশ মানে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হুম, এই মাছকে তুমি কেন চুরি করবে?" হুম, চুরি করে নিয়ে এসেছিল হুম, হুম, মাছগুলোকে। এবং ওই মা মাছগুলো বারবার ওকে মানে করছে যে আমাদের মানে তাহলে এবারে অনেক রকম কোয়েশ্চেন থাকে যে, হুম। "আমরা কি তাহলে মাছ খাবো না?" হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কথাটা ওইখানে যে ওই সময়ের চিন্তাভাবনা অনুসারে ওগুলোকে সেভ করা হতো। হুম, আর ও ওটা এখান থেকে চুরি করে নিয়ে এসছে। হুম। চুরি করেছে সবথেকে বড় যেটা অপরাধ। হ্যাঁ, এবং ওই জায়গা থেকে ওর একটা মানে ওই যে সোল গুলো ছিল ওরা রিভেঞ্জ নেওয়ার জন্য ওর কাছে ফিরে এসছে। হুম, একটা রিভেঞ্জ আরো আছে। ওর যে অ্যাবিউজ হওয়া বারবার, হুম, ওটার আরেকটা সম্পর্ক, এটা আরেকটা একটা বার্থে তো এটা ছিল। হুম, আরেকটা বার্থে দেখছে আ বার্লিন। বার্লিনের হুম, কোনো একটা হসপিটালে ও দেখছে ও ডক্টর, হুম, সিনিয়র ডক্টর। হ্যাঁ? মানে হয় না প্র্যাকটিক্যালি ওইভাবে হুম, অপারেশন, মানে অপারেশন বলব না। হুম, ওই ল্যাবে যে ইয়েগুলো হুম, হয়, হুম, ডেড বডি কাটা হয় না ওইখানে।
দুজন দাঁড়িয়ে আছে, নার্স নয়, মানে সুন্দর দেখতে ডক্টর, মানে জুনিয়র ডক্টর হবে, হুম। তো ওদের সঙ্গে। তারপরে দেখছে ও ওর বাড়িতে আছে, বাড়িতে গেছে, ফ্রেশ হচ্ছে, মানে ও যখন কাটছে ওই গন্ধগুলো আসছিল, ওই হুম। ডেড বডির হুম, পচা হুম, গন্ধ হুম। এরম ধরনের। তো ওইভাবে গিয়ে বাড়িতে গিয়ে ইয়ে করছে, বাড়িতে গিয়ে ফ্রেশ হচ্ছে, ওই সময় দেখছি অনেক লোকজন দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা যখন খুলছে বলছে খুব মারছে সবাই ধরে। হুম। হ্যাঁ, বলছে ও, তারপরে যেটা ঘটনা বেরোলো যে ও একাধিক মেয়ের সঙ্গে, দেখতে সুন্দর ছিল, সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে সম্পর্ক, এবং তাদেরকে মানে ওর সঙ্গে ফিজিক্যাল রিলেশন হয়ে তারা প্রেগনেন্টও হয়ে যায়। এবং ও খুব ইনফ্লুয়েন্সিয়াল বাবার সন্তান ছিল, অনেক হুম। টাকা পয়সাও প্রচুর ছিল। সবাই মানে ওকে অ্যারেস্ট করানো হচ্ছে না, কিন্তু কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়াও, মানে ওইভাবে না করে হুম। ওকে জাস্ট পরীক্ষাটা দেওয়ার জন্য ওকে কলেজে অ্যালাউ করা হলো। হুম। ওই যে সোলগুলো যাদের সঙ্গে ও হুম। মিসবিহেভ করে এসছে, ওরা এই বাড়তে এসে নানা রূপে ওকে কিন্তু অ্যাবিউজ করছে বারবার। অ্যাবিউজ করে এসছো, অ্যাবিউজ ফেরত পাচ্ছ। হুম। তো এটা তো তারা ফেরত দিচ্ছে, তাদেরও তো আবার একটা কর্মা তৈরি হচ্ছে। ওইটাই তো, ক্ষমা না করতে পারলে তো তাই হবে, এটা চলতেই রয়েছে। চলতেই থাকবে। তাহলে চেনটা ব্রেক হবে কি করে? চেনটা তো ব্রেক করা দরকার, না হলে তো এই প্যাটার্নটা চলতেই থাকবে। এই সেশনগুলো দিয়ে কি হয়, চেনটাকে ব্রেক করে দেওয়া হয়। এবার অ্যাজ এ সোল যদি দুজন দুজনকে ক্ষমা করে দিল, জাস্ট চ্যাপ্টার ক্লোজ। হুম। অন্য কোনো চ্যাপ্টার আসতে পারে তোমার জন্য যেটা এখনো ওপেন আছে, হুম। সেটা আলাদা কথা। কিন্তু ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, কারণ ওই সোলগুলোকে দাঁড় করিয়ে যখন ক্ষমা চাওয়ানো হলো ফেস টু ফেস, তারাও ক্ষমা করতে তারাও কিন্তু চাইছিল না, হুম। তাদেরও জীবন নষ্ট হয়েছে, তাই না? হুম। তো ওই জায়গা থেকে তাদের তো রাগ থাকাটা খুব স্বাভাবিক। তো ওই জায়গা থেকে আবার ক্ষমা চাইয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং এই জন্মের মায়ের সঙ্গে ওর সম্পর্ক খুব একটা মানে ভালো নয়। যে বাড়তে ও মানে জেলের স্ত্রী ছিল, হুম। ওই বাড়তে যে শাশুড়ি মা ছিলেন, এই বাড়তে উনি মা। শাশুড়ি মায়ের সঙ্গে উনি ভালো ব্যবহার করেননি, ভালোভাবে খাবার দিতেন না। মানে নিজের কিছু জামা কাপড় সবকিছু শাশুড়িকে দিয়ে কাজ করানো। তো এই বাড়তে মা হয়ে এসছে, হুম। ফেরত দিচ্ছে, নেগেটিভ জিনিসই ফেরত দিচ্ছে। বুঝলাম। ভালো দিলে ভালো পাবে, খারাপ দিলে খারাপ কার্মা দিলে বাউন্স খারাপ ব্যাক, পাবে। মাল্টিপল হয়ে ফেরে। এটা হুম। তো একদম সায়েন্সও এটাকে হুম। মানে, যেটা করবে সেটাই ফেরত পাবে। হুম। অ্যাকশনে রিঅ্যাকশন থাকবেই, কিছু করার নেই। এবং সেটা সবথেকে বড় কথা, দেখো অনেকে আবার হয় কি, এই বাড়তি হয়তো ফেরত পেয়ে যাচ্ছে। হুম। কেন কি তার হয়তো ওই কর্মার, এটা আগের কর্মা এত ছিল যে ওই বাড়তে শেষ হয়ে গেছে, তার ভালো ফল, স্ট্রং ছিল হ্যাঁ, তার। অতটা স্ট্রং ছিল না। তার জন্য এই আচ্ছা, বাড়তির ছিল। ফলটা এই বাড়তেই হয়তো পেয়ে যাচ্ছে। আচ্ছা। নাহলে আমরা বলি না যে আরে এত পাপ করে গেল, কি সুন্দর চলে গেল, দেখো কোনো হুম। কিছুই তো ভোগ করতে হলো না। হুম, হুম, হুম। মৃত্যুটা কত সহজ। কত সহজে হয়ে গেল, কিছুই ভোগ করতে, কিন্তু ও নিয়ে গেল সব পুটলি করে একদম। হুম। কোনো না কোনো বাড়তি তো ফেরত পাবেই। মানে সবাইকেই সবটা ফেরত পেতে হবে। সবাইকেই সবটা ফেরত পেতে হবে। থট পর্যন্ত কাউন্ট হচ্ছে আমাদের। তুমি কারোর সম্পর্কে খারাপ ভাবলেও তাই সেটাও কাউন্ট হচ্ছে। তো সবটাই খুব মানে সাবধানে জীবন বাঁচাটা, একটু সচেতন হয়ে বাঁচাটা ভালো। একদমই। পডকাস্টের এই পর্ব এখানেই শেষ হচ্ছে। তবে আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।